কি বললি বড়ি তুই? এই এই তোমার সাহস তোর? ওঠ ওঠ বলছিস, ওঠ। তোর ছেলেকে বলে দিবি না? হ্যাঁ, তোর এত সাহস হয়ে গেছে, তোর ছেলেকে বলে দিবি? শোন, তোর ছেলেকে যদি এসব কথা বলিস না, তাহলে তোকে এখন আর না একবার উপরে পাঠিয়ে দেবো, কথাটা মনে রাখিস। আচ্ছা হয়েছে থাক, এত চাপা মারতে হবে না আপনাকে। তা আপনার ফ্ল্যাট কবে? আমার ফ্ল্যাট তো কালকে। কেন, তোমার আপু তোমাকে কিছু বলেনি? আর বলবি? বল, মুখে মুখে কথা বলবি আমার সঙ্গে? হ্যাঁ, ছেড়ে দাও। কোনোদিন আর আমার মুখের উপর কথা বললে একবার খতম করে দেবো। বোমা কোনে যাচ্ছে? আমি একটু পার্লারে যাচ্ছি। আমার চুল কটা একদম নষ্ট হয়ে গেছে, আমার চুল কটা রিবন্ডিং করতে হবে। আর এই যে আমার হাত পায়ের অবস্থা একদম খারাপ, পেডিকিউর ম্যানিকিউর করবো, সেই জন্য যাচ্ছি। ও করছে কি, আমার না খিদে লাগেছে, কটা ভাত খাওয়ার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে। এই বুড়ি, আমাকে দেখলেই কি তোর ক্ষুধা লেগে যায়? হ্যাঁ, তুই দেখছিস না যে আমি এক জায়গায় যাচ্ছি? বৌমা আমাকে খেতে দাও, তোর জন্য কি আমি রান্না বান্না করে বাতাস পাই সব সময়, কোনো খাওয়ার নাই। আচ্ছা বৌমা, ভাত দেওয়া লাগবে না নে। বৌমা আমার মেলা দিন ধরে না তরমুজের জন্য মনের ভেতরে আনচান করতেছে, একটা তরমুজ কিনে আয় নে, আমরা সবাই মিলে ভাগ করে খাবো নে। আরে ফকিন্নির বাচ্চা, হ্যাঁ ঠিক মতো তোকে ভাতই খেতে দেই না, তোকে আবার তরমুজ এনে খাওয়াবো? এই টাকা কি গাছের পাতা রে? আমি তোর ছেলের থেকে কত কয়ে বলে কত টাকা নিতে আমি পার্লারে যাচ্ছি, আর তোকে আমি তরমুজ কিনে দেবো? শোন, তোকে যে টাকা দিয়ে আমি তরমুজ কিনে দেবো, সেই টাকা দিয়ে আমার একটা মেকআপ হয়ে যাবে। হাই রে আল্লাহ রে, তোমার কাণ্ড কালাপ দেখি বাসিনি, একটা তরমুজ কিনে চাইছি তাই কত কথা, আর তুমি মেকআপ শিকাপ চুল এইসবের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলাইছ। আরে তোমার এইটুক জ্ঞান হচ্ছে না যে 2 দিন পরে আমার ছাওয়ালটা যাবি প্রবাসে, ওর পিছনে কত টাকা যাচ্ছে। 2টা টাকা সঞ্চয় করি আমার স্বামীটা দিয়ে দেবো না হাতে, আমার স্বামীটা সেই প্রবাসে যায়, ওই টাকাটা দিয়ে 2 দিন বসে খাবিনি না, খালি নিজের খাওয়া নিজের সাজসজ্জা নিয়ে পড়ে থাও। ওই বুড়ি, তুই মুখে বলি ফুটছে না? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার খোঁটা দিয়ে কথা বলিস? আমার যা ইচ্ছা আমি তাই করবো, আমার টাকা পয়সা আমি উড়াই আর রেখে দেই, তোর কি তাতে? মুখে মুখে কথা বলার ঝালা তোকে আজকে আমি দেবো। আর বলবি? বল, মুখে মুখে কথা বলবি আমার সঙ্গে? হ্যাঁ, ছেড়ে দাও। কোনোদিন আর আমার মুখের উপর কথা বললে একবার খতম করে দেবো। আরে শালিকা, কেমন আছো? এই তো, কি খবর দুলা ভাই, কেমন আছেন? এতক্ষণ তো ভালো ছিলাম না, তোমার মুখটা দেখার পরে এখন না অনেকটাই ভালো লাগতেছে। আচ্ছা হয়েছে থাক, এত চাপা মারতে হবে না আপনাকে। তা আপনার ফ্ল্যাট কবে? আমার ফ্ল্যাট তো কালকে। কেন, তোমার আপু তোমাকে কিছু বলেনি? হ্যাঁ বলতে পেথায় তো আসলাম আপনার এই সুন্দর মুখটা দেখার জন্য। তাই? তাহলে আরো আগেই আসতা। এই তো চলে আসলাম। তা আপনি এখন কোথায় যাচ্ছেন? আর বলো না, বাজারে একটু কাজ আছে তো, তাই বাজারের দিকে যাচ্ছি। বাজারে যাচ্ছেন মানে? আমি আসলাম আর আপনি এখন বাজার যাবেন? না না, চলেন বাসায় যাই, আপনার সাথে অনেক গল্প আছে, অনেক আড্ডা করবো আজকে। আরে না, আমার একটু কাজ আছে, বাজারে তো যাইতেই হবে। না আপনি দুলাভাই চলেন তো, বাসায় চলেন, অনেক কথা আছে। আরো হ্যাঁ, আপনাকে ওই যে একটা কথা বলছিলাম, মনে আছে তো? হ্যাঁ, তুমি একটা ফোনের কথা বলছিলা তো, 10টা নয় 5টা নয়, একটা মাত্র শালিকা, তাও যদি তোমার কথাটাই মনে না থাকে তাহলে কি হবে?
বাহ, দুলাভাই তো আমার অনেক কথা মনে থাকে দেখছি। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হলো, আপনাকে আর এখন বাজারে যেতে হবে না, চলেন। আপনার সাথে অনেক আড্ডা আছে, আপনি আরে না, আমার একটা কাজ আছে, আমাকে বাজারে যাইতেই হবে। আরে না, আপনি চলেন। আরে না, আরে চলেন তো আপনি। আমি কি কোনো ভুল করতেছি? যা হয় হোক, আমার মা হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার আমি করি। বাদ বাকিটা ওরে ইচ্ছা, ওরা যদি আমাকে ভালোবাসিতে বাসুক, না বাসিতে না বাসুক। যাই একটু বুড় কাছে গিয়ে বসে গে, তাও যদি মনটা ভালো লাগে। আখি, আখি, দেখো কে আসছে। আরে তিশা, কেমন আছিস বোন? হ্যাঁ আপু, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বাবা মা কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা তুমি না বাজারে যাইতে লাগছিল? হ্যাঁ, বাজারে তো যাচ্ছিলাম, কিন্তু তোমার বোন বলল, ভাইয়া আমি এতদিন পরে যেহেতু আপনাদের বাড়িতে আসছি, আপনার আর বাজারে যাওয়ার দরকার নেই, চলেন আমরা একটু প্রেম করি। এই জন্য বাজারে না যেয়ে চলে আসলাম। শালিকা যেহেতু আসলো, একটু প্রেম করি। হ্যাঁ, আমার বোন তো ভুল কিছু বলে নাই। ওই এতদিন পরে আমাদের বাসায় আসলো, তো যাও দুজন মিলে একটু প্রেমই করো। আরে আপু, এসব প্রেম প্রীতির কথা বাদ দাও তো, আগে বলো ওই যে দুলাভাইকে আমি এত বড় একটা লিস্ট দিছি, এগুলোর কথা মনে আছে তো? আরে তোমাকে আমি বললাম না, তুমি 10টা না 5টা নাই, একটা মাত্র শালিকা। তুমি যা বলছো সেটা আমি না করে পারি, তুমি যা যা বলছো আমি সব কিছু নিয়ে আসবো। কি ব্যাপার, তোমার গালে দাগ কিসের? আরে ও কিছু না, আম্মা হচ্ছে কাজ করতেছিল তো আমি গিয়ে বললাম আম্মা আপনার কাজ করতে হবে না, আমি কাজটা করি। ওই তখন হয়তো বা নোংরা লাগছে। ও তাই বলো। দেখছেন দুলাভাই, আমার বোনটা কত কাজ করে, আর আপনার মাকে কত ভালোবাসে, তাকে কাজ করতে না দিয়ে সে কাজ করছে। হ্যাঁ শালিকা, এই জন্যই তো তোমার বোনকে আমি এত ভালোবাসি। শুধু তাই নয়, তোমার বোন যখন যেটা বলে আমি সেটাই শুনি। কারণ কি বলো তো, কারণ আমাকেও ভালোবাসে, আমার মাকেও নিজের মায়ের মতোও ভালোবাসে। আমার তো কালকে ফ্লাইট, আমি তো এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। আমার মাটাকে তুমি দেখে রাখো, একটু আদর যত্ন করো, নিজের মায়ের মতো করে খেয়াল রাখো। আচ্ছা তুমি এইভাবে কেন বলছো? তুমি এমন করে বলছো মনে হচ্ছে আমি তোমার মাকে দেখি না। আচ্ছা এই বাড়িতে আমি ছাড়া কি তোমার মাকে দেখার মতো কেউ আছে? আর আমি তো তাকে আমার নিজের মা মনে করি, তুমি একদম চিন্তা করো না। আরে পাগলি, আমি তো সেটা জানি, আর আমি তোমাকে বিশ্বাসও করি যে তুমি আমার মাকে অনেক ভালো রাখবা। আচ্ছা এখানে দাঁড়িয়ে থেকে তোমরা গল্প করবা নাকি আমার বোনটাকে নিয়ে ঘরে যাবা? ঠিকই বলছো, দেখো আমরা কখন থেকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, চলো আয় ভিতরে চলো। তিশা। আসসালামু আলাইকুম। আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাহিছে কোনো মতো। কিছু কবে? না তেমন কোনো কিছু বলার নাই, ওই টাকা সব বুঝে পাইছেন তো? হ্যাঁ টেহা সব পাইছি। কিন্তু আমার মনে হয় না যে আপনি একটা ভুল সিদ্ধান্ত নিলেন বা একটা ভুল কাজ করলেন। না না বাজান, ভুল কাজ করব কিসের জন্যে? একটা মা সন্তানের জন্য যে কাজটাই করে সেটি ভাবি চিন্তেই করে। তুমি ওসব নিয়ে আর ভাইবে না। কিন্তু আমার যেটা মনে হয়, মানে আমি বললাম আর কি, কারণ আপনাকে অনেক সম্মান করে, আপনি আমাকে খুব ভালোবাসেন, ঠিক আছে? এখন আমার বলার দায়িত্ব আমি বলতেছি। কিন্তু আমি অনেক হিসাব করে দেখলাম, মনে হয় আপনি একটা ভুল সিদ্ধান্ত নিলেন। একটা সময় দেখা যাবে কি, যদিও আসলে কথাটা বলা ঠিক হচ্ছে না, আপনার বৌমা, আপনার সন্তান মনে হয় আপনার দিকে আর ফিরে তাকাবে না। তাই এখনও বলছি আপনি একটু সময় নেন, আর একটু ভাবেন। বেটারে, ওই ভবিষ্যতে বৌমা সন্তান দেখবি কি না ওইটা চিন্তা করলে কি আর সাওয়ালের ভবিষ্যৎ গড়া যায়? আমি তো মা হয়ে কি সাওয়ালের ভবিষ্যৎ নষ্ট করে দিবি পারে?
না সেটা বলতেছি না যে আপনি ভবিষ্যৎ নষ্ট করেন, কিন্তু সোহেলের কথা আমি চিনি, তাই না? ও তো হয়েছে বউ পাগল, বউ যেটা বলবে ও সেটাই শুনবে। না হয় বাজান, বউ পাগল হয়েছে তাতে কি হয়েছে? আমি যে মা হয়েছি, মার দায়িত্ব পালন করবো না? আচ্ছা, আপনার দায়িত্বের কথা বলতেছেন, আপনি একটা বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারবেন? আপনি কি আজকে সারাদিন ঠিক মতো খাইছেন? আপনার যে খাওয়ার পাওনা বা আপনাকে যেভাবে আদর যত্ন করার দরকার আপনি কি সেটা পাইছেন? কালকের কথা বাদ দিলে পাইছেন? আপনি পান নাই। তাই বলতেছি, আপনি আমার কাছে যতই লুকান, ঠিক আছে, তারপরেও কথাগুলো না বলে পারলাম না। তো যাই হোক, সন্তান আপনার, আপনি সিদ্ধান্ত নেবেন। আমার দরকার ছিল টাকা দেওয়ার, আমি আপনাকে টাকা দিছি। বাজান, একটা কথা কই, তুমি যে আমাকে এতগুলি টাকা দিছাও, এই কথা কিন্তু সোহেলে কবেলা, খালি যেন ও 50,000 টাকার কথাই জানে, বুঝছো? আচ্ছা, সেটা না হয় বুঝলাম যে আমি 50,000 টাকার কথা কব, কিন্তু আপনি তো টাকা নিয়েছেন আরও অনেক, তো তাহলে সে টাকা কীভাবে পরিশোধ করবেন? এখন যদি সোহেলকে আপনি বলেন যে আপনি আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছেন, তাহলে তো আপনাকে 50,000 টাকা দেবে, তাহলে বাকি টাকা কীভাবে শোধ করবেন? বাজান রে, তোমার ওডিলি চিন্তা করা লাগবে না নে। তুমি আমাকে টাকা দিছাও বিশ্বাস করি, সময় মতো আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব, তুমি এত চিন্তা করে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। তো যাক, শরীরের যত্ন নিন, থাকেন, আমি আবার আরেক জায়গায় টাকাতে যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আখি, তোমাকে তো আগেও বলছি, আবারও বলছি, আমি তো চলে যাচ্ছি, আমার মাটাকে দেখে রাখি। আর মা, আখিরও তুমি যত্ন নিও, তুমি ছাড়া তো আখির কেউ নেই, নিজের মেয়ের মতো যত্ন নিও, ওকে দেখে রাখি। বাবারে, তুই এত চিন্তা করিস নি, আমি যেমনি আখি খুব ভালোবাসি, আখিও আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আমার মনে হয় একটা নিজের মেয়ে থাকলেও এত ভালোবাসতো না। মা, আমি জানি তুমিও যেমন আখিকে ভালোবাসো, আখিও তোমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, তুমি এই চলে যাওয়ার সময় এরকম করে কেন কথা বলছো? তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে ঠিক দেখে শুনে রাখবো। এখন তুমি বিসমিল্লাহ বলে বের হও তো। ঠিকই বলছো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম, তোমরা ভালো থেকো। এই যে হইছে সব নেকা কান্না, ছেলে চলে গেছে যেন একবারে কান্নায় কাতর হয়ে পড়ছে। আমার বোনটা যে আসছে, এদিকে কি খেয়াল আছে? যা এই মুহূর্তে গিয়ে ভালো মন্দ রান্না করবি, আমার বোন যা যা খাইতে পছন্দ করে তাই তাই রান্না করবি। আর যদি না করিস না, একবারে খতম করে ফেলবো। যা, আর শোন, রান্না যেন খুব তাড়াতাড়ি হয়। বোন আমার, কতদিন পরে তুই আমার কাছে আসলি, চল বাগানে বসে দুই বোন মিলে একটু সুখ দুঃখের আলাপ করি। হ্যাঁ আপু চলো। হ্যাঁ, কই বের হয়ে আসুন। নবাব জাদি দেখছো? এই যে মা, ওই মা, বের হয়ে আসেন। দেখো মনে হচ্ছে শরীরই লড়ছে না। কই আমার চা কই? তুমি কখন চা চাইলে? একটু আগে তো তোমার বোন চা চাইছিলি, আমি তো সে চা দিয়াইছি, আবার এখন চা চাইছো কেন, আপু আপনাকে বলে নাই? ও আচ্ছা, আপুকে চা দিয়ে আসছেন। আরে ওই চা তো ঠান্ডা হয়ে গেছে, আপনি যান নতুন করে আমার জন্য চা গরম করে নিয়ে আসেন। তিশা, আমার শরীরটা ভাল লাগতেছে না, এই জন্যে আমি শুয়েছিলাম, একটু যাই শুই,
সাদা একটু তুমিও তো গরম করে খাতে পারো। কি যত বড় মুখ না তত বড় কথা, আমি গরম করে খাবো? দাঁড়া, আমি আপুকে এখনই বলছি। তৃষা, তুমি আসার পরের দিন দেখতে চাও তোমার বোনরা আমার সাথে খারাপ আচরণ করে, আমার গায়ে হাত তোলে। তুমি না জানি ওইগুলি দেহে তোমার বোনেক শাসন করবে, তোমার বোনেক দুটি চারটি বুঝ দিবে, তা না দিয়ে উল্টা তার মতো আচরণই আমার সাথে করতেছ। এদিকে ঠিক করতেছ? কি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি? যত বড় মুখ নাই তত বড় কথা। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। আপু, এই আপু এদিকে আয়। শোনো তৃষা, আর কত করবা? আমার খাও, আমার পড়ো, আবার আমার পরই চোরদারি করো। এটা কি ঠিক করো কও? আরে কি বললেন আপনি এটা? আমি আপনারে খাই আপনাকে খোটা দিচ্ছি? যত বড় মুখ নাই তত বড় কথা। আপু, এই আপু দাঁড়ান, আমি আপুর কাছে যাচ্ছি। আপু, এই আখি। দুই বোন মিলে বাড়িটা উচ্ছন্ন করে দিল। ভাবি, বাসায় আছেন নাকি? হ্যাঁ ভাইয়া বলুন। ও, আজকে তো 5 তারিখ, আজকে তো টাকা দেওয়ার কথা, ওই টাকাটা দেন। আসলে ভাইয়া হয়েছে কি, এই মাসে সোহেল এখনো টাকা পাঠায় নাই। আপনি চিন্তা করেন না, ও টাকা পাঠালে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। কি বলেন? ওই এতদিন ধরে আছে, কোনোদিন তো 5 তারিখ ওভারটেক হয় না। আসলে ও একটু এই মাসে অসুস্থ ছিল তো, তাই ওর কাছে যা টাকা ছিল সব কিছু ডাক্তারের পেছনে ফুরাই গেছে। ভাই আপনি চিন্তা করেন না, ও টাকা পাঠালে আমি দিয়ে আসবো, বললাম তো। সব ঠিক আছে, কিন্তু আমারও তো আবার এই হিসাব করে চলতে হয়। যাই হোক, কি আর করা। চাচিমা নেই বাসায়? ঘুমাচ্ছে। আচ্ছা, আসলে বলে আমি সালাম দিছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গেলাম। হ্যাঁ আরে আপু, তুই ওনাকে মিথ্যা কথা কেন বললি? আর ভাইয়া তো কালকেই টাকা পাঠালো, তুই যে যা ব্যাংকে থেকে তুলে নিয়ে আসলি। আরে পাগলি, তোর ভাইয়া যে টাকা পাঠাইছে না, ওই টাকাটা আমি উঠাই এনে গহনা বানাতে দিছি, তাই ওনাকে আর এই মাসে টাকা দিলাম না। বুঝলি না এখনো বিষয়টা? ও আচ্ছা, তারপর মিথ্যা কথা বলাটা ঠিক হলো না। আরে বাদ দে তো, তোর ভাইয়া কত টাকা পাঠাবে? দিনে একদিন শোধ ঠিকই হবে, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কই গেছিলে? গেছিলাম তো আপনাদের বাড়িতে। আজকে তো মাসের 5 তারিখ, আজকে তো টাকা দেওয়ার কথা। সোহেল নাকি টাকা পাঠায় নাই, বললো যে টাকা নাকি পাঠায় নাই। টাকা পাঠায়নি? আমি তো যত দূর জানি বাজান টাকা পাঠা দিছে সোহেল। বৌমা তো কালকেই ব্যাংকে গেছিলি, টাকা তুলি আনলি। কি বলেন? আপনি বলতেছেন গতকালকে টাকা পাঠায়, ব্যাংকে যা টাকা তুলে নিয়েছে, কিন্তু আপনার বৌমা আমাকে বলছে টাকা পাঠায় নাই, টাকা নাকি দিতে দেরি হবে। আমার তো বিষয়টা বুঝলাম না। যাই হোক, এমনও হতে পারে হয়তো বিদেশে টাকা পয়সা 2-1 দিন দেরি হতে পারে। মনে হয় হয়তো গেছে ব্যাংকে, টাকা পায় নাই। তো যাই হোক আন্টি, আমাকে একটু সময় মতো টাকাটা আসলে দিয়ে আসে না। আচ্ছা বাজান, তুমি কোনো চিন্তা করে না, আমি বিষয়টা দেখতেছি। আমি বৌমার সাথে কথা কই, যদি সোহেল টাকা পাঠায় তাহলে আমি তোমার কাছে যাই টাকা দিয়ে আসবো না, তোমার খবর দেবো না। বলছিলাম কি যে সোহেল তো আজকে অনেকদিন ধরে প্রবাসে, তো এই ওর বউকে আপনি ঠিকমতো দেখাশোনা করতেছে, ঠিকমতো আদর যত্ন করতেছে? হ্যাঁ হ্যাঁ, দেখাশোনা করবি না কিসের জন্যে? আমি বাড়ির মুরব্বিলা, আমি শাওরি হই না। শোনেন, আপনারা আমাকে বলতে হবে না। আর কত মিথ্যে কথা বলবেন বলেন তো? হ্যাঁ, আর কত মিথ্যে কথা বলবেন? মিথ্যে কথা হবে কিসের জন্যে? ও তো বাইরের মানুষ, তুমি টের পাও না তাই। চাষি টের পায় কি না পায় সবই তো জানি, বুঝছেন? যাই হোক, গেলাম। হ্যাঁ, ওই আসলে বা টাকাটা দিয়ে আসেন একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না কিছু, বৌমা মিথ্যে কথা কইলি কে? যাই, আমি এখনই যাই টাকার কথাটা শোধ করি। এই তিশা শোন,
তোকেই আমি খুঁজছিলাম। কেন আপু, কি হয়েছে? শোন, আব্বু আম্মুর সঙ্গে আমার কথা হয়েছে, আমি তোকে আমাদের এখানে রাখতে চাই। কি সত্যি বলছো আপু? হ্যাঁ, শুধু তাই নয়, এই যে আমাদের এলাকাতে যে কলেজটা আছে, তোকে এই কলেজে ভর্তি করব। তুই এখন থেকে আমার কাছেই থাকবি। তোর ভাইয়া প্রবাসে যাওয়ার পর থেকে আমার এই বাড়িতে একা একা আর ভালো লাগে না, তাই ভাবলাম তোকে আমার কাছে একবারে রেখে দেবো। না আপু, তুমি ঠিকই বলছো। আমারও না ওই বাসা থেকে কলেজ অনেক দূরে হয়, আমার যেতে ভালো লাগে না। আর এই যে কত সুন্দর তোমাদের বাসার কাছে কলেজ, আমার খুবই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, তুই আজকে বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে তোর যা বইপত্র আছে আর তোর যত জামা কাপড় আছে সব কিছু নিয়ে চলে আসবি। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমি বাসায় গিয়ে সব কিছু নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা, আমি একটু বাইরে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। বোমা দাঁড়াও। কি হয়েছে? বোমা, তুমি মর্তুজাক মিথ্যে কথা কইছাও কিসের জন্যে? কি মিথ্যা কথা বলেছি? কইছই তো সোহেল বিদেশ থেকে টাকা পাঠাইছে, তুমি সেই কথা গোপন রাখি মর্তুজাক টাকা দিগুলি দিলে না, এটা কি ঠিক করলে? আমি কোনটা ঠিক করব কোনটা ভুল করব সেই কৈফিয়ত কি আমি তোকে দিব বুড়ি? বোমা, এ আর কেমনি কথা, দিবেলা কিসের জন্যে? ও পাওনাদার, ও টাকা পাবে, ও টাকাগুলি দিয়ে দিলেই তো হয়ে যায়। সেই টাকা নিয়ে তুমি ফুর্তি ফার্তা করতে চাও, মার্কেট করতে চাও, আর পাওনাদারের টাকা দিচ্ছেও না। আমি কতটা ছোট হইলাম মর্তুজার কাছে। এই বুড়ি, এই তুই ছোট হয়েছিস তাতে আমি কি করব রে? হ্যাঁ, টাকাটা তুই এনেছিলি, তুই দেখা যা। বোমা, টাকাটা আমি আমার জন্য আনিনি, তোমার জন্য আনিছি। মর্তুজা ভালো মানুষ, তাই এক কথায় টাকাগুলি দিয়ে দিছে। আমারও তো উচিত সে যেমন এক কথায় টাকা দিছে তাকেও এক কথায় টাকাগুলি দিয়ে দেওয়া। তা না করে তুমি ও খালি ঘুরাই যাইছাও, এতে কি আমার মান সম্মান থাকতেছে? এই তোর মান সম্মান নষ্ট হলে তাতে আমি কি করব রে? হ্যাঁ, তুই ওই বুড়ি মানুষ, তোর আবার কিসের মান সম্মান? হ, কিসের মান সম্মান? টাকাগুলি নেওয়ার সময় তো ভালোই পারিছাও, এই বুড়ি মানুষটাই তো টাকা জোগাড় করেছে, সেই সময় তো ভালো লাগেছে টাকাগুলি নিতে। আর এখন এই বুড়ি মানুষটার মান সম্মানের দিক তাকায় তুমি টাকাগুলি দিবির পারতেছাও না। তোমাকে দেখলে আমার খুব লজ্জা হচ্ছে যে আমি তোমার সাথে বসত করি একবারে। আর শোনো বৌমা, তুমি যদি এরকমই করো আমি কিন্তু সব কথা সোহেলের কাছে কয়ে দেব। এই কি বললি তুই? হ্যাঁ, সোহেলের কাছে বলে দিবি তাই না? শোন, গলার আওয়াজটা যদি এখনো বাঁচায় রাখতে চাস তাহলে আমি যেটা করি সেটা চুপচাপ মুখ বুঝে সহ্য করবি, তাছাড়া এই গলার আওয়াজ না একবারে বন্ধ করে দিবি। আরে আপু, কি হয়েছে? আর বলিস না, ওই বুড়িটা এত বড় সাহস হয়েছে, এত বার বেড়ছে। ওই বুড়িটা বলছে আমি ওর সাথে কেমন অত্যাচার করি, আমি ওই মর্তুজাকে টাকা দিচ্ছি না, এই সব কিছু নাকি তোর ভাইয়াকে বলে দেবে। ওই বুড়িটার সাহস দেখলে আমি বাঁচছি না। না, তোমার এই শাশুড়িটা মানে আসলে একেবারে ফালতু একটা। ঠিক আছে, ওই বুড়িটাকে তো আমারও দেখতে ইচ্ছা করে না। শোন, ওকে অনেক সহ্য করছি, আর না, ওর একটা ব্যবস্থা করতেই হবে। ও যদি আর পরবর্তী সময় আমাকে নিয়ে কোনো কথা বলে না, ওকে পুকুরে চুবাই মেরে ফেলবো। দেখো আপু, যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো। এই আমি একা কেন, তুই সবসময় আমার সাথে থাকবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না আমি না থাকলে কে থাকবে তোমার পাশে? চল। আমার আর সহ্যই হচ্ছে না। ওই বুড়িটা যদি পানি ডুবে যেত তাহলে আমি শান্তি পেতাম।
আপু বলছিলাম কি, বিষয়টা একটু অতিরিক্ত হয়ে গেল না? এই তুই কি বলছিস? হ্যাঁ, বিষয়টা অতিরিক্ত হয়ে গেল? আমার কাছে এটা আরো সব থেকে কম বিষয়। ওকে যদি আমি ঘাট ধরে পানিতে চুবাই না, তাহলে হয়তো আমার থেকে সুখী মানুষের দুনিয়াতে আর কেউ হতো না। ঠিক আছে আপু, এমনি তো অত্যাচার করিস, ঠিক আছে, আর যদি মেরে ফেলতে, যদি মারা যেত তাহলে কি হতো? এই তুই চুপ কর তো। শোন, ওই বুড়িটার হয়ে সাপাই গাইতে আসবি না। আমি যেটা বলবো তুই সেটাই করবি। আমার তো মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ওকে ফেলি। শুধু মারতে পারছি না, শুধু সময়ের অভাব। কবে যে এই বুড়িটাকে আমি শেষ করব আমি নিজেও জানি না। আচ্ছা চল গিয়ে দেখি বুড়িটার এখন কি অবস্থা। তাছাড়া আবার ছেলের কাছে যদি কিছু বলে বসে। চল চলো। বোমা, তোমরা এই কাজটা কেমনি করে পারলে করতি? তোমার কি একটু বিবেকে বাঁধলি না? আর যদি আমি মরে যেতাম তখন কি হইতো? কি হতো মানে? আমি তো ওইটাই চেয়েছিলাম যে তুই, কিন্তু তুই তো না, তুই এখনো বেঁচে আছিস। বৌমা, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। আমার বেটার কাছে আমি সব কথা কয়ে দেব। তোমরা দুজন মিলে আমার সাথে কি করে যাও? কত শখ করে আমার সওয়াল এই বাড়িতে আনেছে। তুমি যখন যেই কথা কই যাও আমার সওয়াল সেটাই শোনে, আমি সেটাই শুনি। কোনোদিনও তোমার কোনো কিছুর অভাব পাতি দেয়নি। আর তুমি তুমি কি করো? দিন দিন তোমার নির্যাতন বাইরেই যাচ্ছে। বোমা, এটার বিহিত না করলে হবে না নে, তুমি আরো বেশি বাইরে যাবে। আমি আর সাওয়ালে আমি সব কথা কইলে কয়ে দেব, তারপরে দেখো তোমার কি ব্যবস্থা করে। ফকিন্নির বাচ্চা, তুই মুখে মুখে তর্ক করতেছিস। এই এসব কথা যদি তুই তোর ছেলেকে বলিস না, তাহলে তো তোকে আমি এতক্ষণ কিছুই কই নাই। এরপরে তোকে আমি এমন অবস্থা করব না, সোজা একবার উপরে পাঠিয়ে দেব। বোমা, আর না, মেলা নির্যাতন তোমার সহ্য করেছি, আর এক ফুটাও সহ্য করবো না। আমি সব কথা আজই আমার সাওয়ালিক কয়ে দেব। কি বললি বলি তুই? এই এই তোমার সাহস তোর! ওঠ ওঠ বলতিস, ওঠ! তোর ছেলেকে বলে দিবি না? হ্যাঁ, তোর এত সাহস হয়ে গেছে, তোর ছেলেকে বলে দিবি? শোন, তোর ছেলেকে যদি এসব কথা বলিস না, তাহলে তোকে এখন আর না, একবারে উপরে পাঠিয়ে দেবো। কথাটা মনে রাখিস। যা যা এখান থেকে, আরে যা না। দেখছিস বুড়িটার সাহস কত? আর তুই আমাকে কি বললি যে ওকে আমি কেন এত অত্যাচার করি? দেখ, ওকে যদি আমি অত্যাচার না করি সবকিছু ওর ছেলেকে বলে দিবে। আয়। আমার মাথাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপু যে কি করে বুড়িটার সাথে থাকে আমি বুঝি না। আসছি কিছুদিনের জন্য আর এই অবস্থা। আমার তো সহ্য হচ্ছে না এসব জ্বালা। কি যে করি আমি, আর ভাল লাগছে না। এই বুড়িটা কেমন মার মারছে, আমার হাতটাই ব্যথা হয়ে গেছে। বুড়ি এবার আরেকবার এরকম করুক, তারপর এমন দিয়ে দিব, তাইলে শিক্ষা হবে। অবশ্যই আপু যা করে ঠিকই করে। না, হাতের মধ্যে যে এত ব্যথা করতেছে। আচ্ছা আপু, দুলা ভাইয়ের তো প্রবাসে যাওয়া অনেক দিন হয়ে গেছে, তোর একা একা খারাপ লাগে না? আরে খারাপ লাগবে কেন? আমার তো আরো ভালো লাগে। মানে তুই বুঝিস না, এই যে তোর দুলাভাই প্রবাসে গিয়ে প্রতি মাসে যে মোটা মোটা অঙ্কের টাকা পাঠাচ্ছে, সে তো দেশে থাকলে আমি তো আর পেতাম না। ও প্রবাসে যাওয়ার পরে দেখিস না, আমার পোশাক আশাক, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, বিন্দাস লাইফ আমার পার হচ্ছে। তাহলে কেন আমার খারাপ লাগবে বল? শোন আপু, তুই যাই বলিস না কেন, আমি যদি কখনো বিয়ে করি না, তাহলে আমার স্বামীকে কখনো আমি প্রবাসে যেতেই দেব না। আরে তুই বুঝতেছিস না যে প্রবাসের টাকা খরচ করার যে কত মজা। আসলে তোর তো স্বামী নাই, তাই তুই বুঝতে পারিস না। এই তো এসে হাজির দুই বোন, যে এখানে সুখ দুঃখের একটু আলাপ আলোচনা করব, এই বুড়িটার জন্য আর করতেই পারলাম না। বৌমা, বেটাটা কতদিন হয়েছে গেছে, একদিনও আমার সাথে কথা হয়নি।
ওর কথা খুব মনে পড়তেছে। বৌমা, একটু ফোন করে দেও না, একটুখানি সময় কথা কই। আমি তো পাগল হয়েছি তাই না? আমি তোমার ছেলের সঙ্গে তোমাকে কথা বলাই দেবো, আর তুমি তোমার ছেলেকে সমস্ত কিছু বলে দাও যে তোর বউ আমাকে খেতে দেয় না, তোর বউ আমাকে ভালো পড়তে দেয় না, আমাকে অত্যাচার করে, এখান থেকে যা। না বৌমা, তুমি ভুল বুঝতেছ। আমিও কিচ্ছু কব না। আমার ছেলে কষ্ট পাবে এমন কোনো কাজ আমি করতেই পারিনি। বৌমা, দেও না একটু কথা কই, আমি তো তোমাকে কথা দিলাম। সত্যি বলছিস তো? ঠিক আছে। হ্যালো, শোনো না, মা না তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে, একটু কথা বলো তো। তুমি যখন ফোন দাও মা বেশিরভাগ সময় হয় ঘুমিয়ে আছে, নইলে নামাজ পড়তেছে, পাশের বাড়িতে থাকে, কথাই বলতে পারে না, একটু কথা বলো। ধরুন আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বেটা? না না, কাঁদতেছি না, কাঁদবো কিসের জন্য? হ্যাঁ খাইছি। বৌমা আমার কত যত্ন করে, কোনো সময় কোনো কাজ করতে দেয় না। হ্যাঁ, ওষুধপাতি সব কিনে দেয়, আমার জন্য কোনো চিন্তা করে না। তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করো। না, তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করে। হ্যাঁ রাহি। হ্যালো, শোনো না, মার শরীরটা বেশ একটা ভালো না তো, এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না, তুমি একটু পরে ফোন দিও, মায়ের সঙ্গে কথা বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই বুড়ি, এই তুই কথা বলবি ঠিক আছে, তুই কান্না করলি কিসের জন্য? হ্যাঁ, ছেলেকে বোঝাচ্ছিস যে তোর বউ আমাকে অত্যাচার করে? হ্যাঁ, বোঝাচ্ছিস না ছেলেকে? আর বলবি তোর ছেলেকে? আর কিছু কব না রে, আমি তো কিছু কইনি। বেটাটার সাথে এতদিন পর কথা হইলি, এই জন্যে। এই চুপ, তোর এসব ন্যাকা কান্না শুনতে আমার আর ভালো লাগছে না। যা গিয়ে তাড়াতাড়ি রান্না বসা, আমার বোনটার ক্ষুধা লাগছে, যা যা না। ভালো মনটা সব সময় এই বুড়িটা এসে এসে খারাপ করে দেয়। শোন আপু, তোর এই শাশুড়ির নেকা কান্না না আমার মোটেও ভালো লাগে না। না, আমার আর কিছুই ভালো লাগতেছে না, এত অশান্তি আমি আর সইতেই পারছি না, বুঝতেছি না কোথাকার পানি যে কোথায় গিয়ে গড়াবে। আপু, কি নিয়ে এত টেনশন করতেছো? আর যত টেনশন করবে ততই আরো টেনশন বাড়বে। বাদ দাও তো এসব টেনশন। বোন রে, টেনশন বাদ দিলে কি বাদ দেওয়া যায়? এদিকে যে টাকা পয়সা। এই তিশা, শোন, আমার মাথায় না একটা ভালো বুদ্ধি এসেছে। ভালো বুদ্ধি? তোর মাথায় আর কি ভালো বুদ্ধি? তোর মাথায় তো শুধু ক্রিমিনালি বুদ্ধি। কি বললি তুই? আরে বাদ দাও তো, তুমি কি বলতে চাইছিলে সেটা বলো আগে আপু। এই যে শোন, ওই যে আমাদের এলাকার মুর্তুজা আছে না, হ্যাঁ, ও কিন্তু অনেক টাকা পয়সার মালিক। তুই ভালো। যদি একবার ছলে বলে কৌশলে ওর মনটাকে তোর মনে আটকাতে পারিস, তাহলে দেখবি তুইও অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবি। আপু, তুমি এটা কি ধরনের কথা বললা? ওকে তো আমার একটু পছন্দ না। আরে পছন্দ অপছন্দের কি আছে? আমি কি তোকে বলছি যে তুই ওকে বিয়ে কর? বিয়ে করতে হবে না। দেখ, তুই যদি ওকে একবার পটাতে পারিস, তাহলে এই যে তোর ভাইয়া প্রবাসে যাওয়ার সময় যে টাকাগুলো নেওয়া হয়েছে, সেইগুলোও আমার মনে হয় না আর দিতে হবে। তুই শুধু একবার ওকে পটিয়ে দেখ, আমার বিশ্বাস তুই সারা জীবন সুখে থাকবি, কারণ ওর অঢাল টাকা পয়সা, তুই চাইলেই তোকে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি যেহেতু বলতেছো, আমি একটু বাজারে দেখতে পারি। শুধু বাজালে হবে না, যেভাবেই হোক ওকে তোর হাতে নিয়ে আসতেই হবে। ও চল গিয়ে দেখি আবার বুড়িটা কি করছে। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা তোমার বোন কেমন আছে, মাইমা কেমন আছে? জি সবাই ভালো আছে। আপনাকে না একটা কথা বলার ছিল। কি কথা? হ্যাঁ বলো। বলছিলাম কি, আমি না আপনাকে খুব পছন্দ করি। এই কি বলে না বলে, এই তোমার সাথে আমার যায়? তুমি তো আমার ছোট বোনের মতো। শোনো, এসব ফালতু কথা বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে বলো। আচ্ছা এখানে ছোট বড় কি হলো? মানুষ মানুষকে ভালো লাগতেই পারে, এখানে আবার ছোট বড় নিয়ে তো কোনো কথা আসে না। না, মানুষকে মানুষ পছন্দ করবে এটাই স্বাভাবিক, ঠিক আছে? মানুষকে তারা গরু ছাগল পছন্দ করবে না, আবার গরু ছাগল মানুষকে পছন্দ করবে না। তারপরেও তোমার সাথে আমার যায়, তোমার বয়সের সাথে আমার কি হয়? শোনো, আমার এইসব প্রেম প্রীতি আমার মোটেও পছন্দ না। আমার একটু কাজ আছে, আমি গেলাম। আরে বলছিলাম শোনেন না, একটু ভেবে দেখেন বিষয়টা। আরে আরে শোনেন, তোকে তো আমি পটাই ছাড়বো। যা যা, আরেকবার দেখা হোক তারপর দেখি। আরে সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, তুমি দেশে আসছো, অনেক ভালো লাগলো। তা হঠাৎ করে এত তাড়াতাড়ি চলে আসলে বুঝলাম না। ভাই হঠাৎ করে আমাদের সাইডের কাজটা উঠে গেছে, তাই বসকে বললাম, তাই 2 মাসের ছুটি দিছে। যাক, অনেক ভালো লাগলো। হ্যাঁ, তোমার মারা বেশ অসুস্থ দেখলাম আর কি। কিন্তু ভাই ওই গত মাসের টাকা তো পাই নাই ভাই। কি বলছেন, টাকা পাননি মানে? আমি তো আপনার জন্য টাকা পাঠিয়ে দিছি। কিন্তু তোমার বউর কাছে গেলাম, তোমার বউ বললো টাকা নাকি তুমি পাঠাও নাই, টাকা দিতে দেরি হবে। কি বলছেন? আমি তো সঠিক টাইমে টাকা পাঠিয়ে দিছি, আরো বলে দিছি যে টাকাটা যেন আপনাকে দিয়ে দেয়। বুঝছি, তোমার বউ আমার সাথে মিথ্যা কথা বলছে। শুধু এটাই না, তোমার বউ আমার সাথে মানে আমার সাথে মিথ্যা কথা বলছে, এছাড়াও তোমার মাকে দেখতে পারে না, তোমার মার সাথে খারাপ আচরণ করে। ঠিক আছে, তাকে আসছে যখন ভালোই হয়েছে, যাও বাসায় দেখো কি অবস্থা। দেখেন ভাই, আমি যখন প্রবাসে ছিলাম তখন আপনি ফোন করে আমার পরিবার সম্বন্ধে উল্টাপাল্টা বলছেন, আমার বউ সম্বন্ধে উল্টাপাল্টা বলছেন। এখন সবে মাত্র আমি দেশে আসলাম, এখন পর্যন্ত আমি বাড়িতেই পৌঁছাইনি, আবার সেই উল্টাপাল্টা কথা বলতেছেন। ভাই এগুলো ঠিক না। এই যে পরিবারের সদস্যদের বিষয়ে আমাকে যে উল্টাপাল্টা বুঝায় আমাকে বিষয়ে তুলতেছেন, এগুলো কিন্তু ঠিক না। পরিবারের শান্তি নষ্ট হয়ে যায়। ভাই তুমি আমাকে ভুল বুঝো না, ঠিক আছে? তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছ। যাই হোক, আসছে যখন যাও দেখো কি অবস্থা হয়। আচ্ছা ভাই, আমি যেহেতু আসছি, আপনি টাকা দেয়নি, আপনি টাকা দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোমা, তোমার কাছেই যাচ্ছিলাম। বোমা, ও তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার কইলে কি মনে হয় মাজার হাড়টা ক্ষয় হয়ে গেছে। ডাক্তার কইলে মেলা রকমের টেস্টমেশ করা লাগবে। ওই টেস্টমেশ করতে বলে প্রায় 8-10 হাজার টাকা খরচ হবে। এই জন্যে ডাক্তার 8-10 হাজার টাকা নিয়ে তারপরে যাতে কয়েছে। এই 8-10 হাজার টাকা লাগবে, সেই কথা তুই আমাকে কেন বলছিস? বোমা, টাকার কথা তোমাকে না কয়ে কাক কব? তুমি তো আইসা ওই বাড়ি, আর আমার বাটা যে টাকা পয়সা পাঠায় সব তোমার হাতেই থাকে। খুশি, টাকাটা যদি আমাকে দিতে তাহলে আমি ডাক্তারটা দেখাবে পাইতাম। এই টাকা কি গাছের পাতা যে ছিঁড়ে ছিঁড়ে তোকে দেবো? 1 টাকা তোর পাছে আমি খরচ করতে পারবো না। শোন, তুই অসুখ হয়ে যা, তারপরেও আমার দেখার নাই। বোমা, কেমবা কথা বাচ্চা কম, আমি অসুখ হয়ে মরে যাব কে? আমার সাল তো কত টাকা কামাই করে, ওইখানের কি কোনো অধিকার আমার নেই? কও, তুমি তোমার বোনেক লিয়ে আইসি কত টাকা পয়সা খরচ করতেছ। হতো কালকেও মার্কেটে গেছিলে, কত কাপড় চোপড় গয়নাগাটি কিনে আনলে। আমি কি একবারও কিছু কইছি? কিছু কইনি। তাহলে আমার টাকা দিতে তোমার এত বাদে কিসের জন্য? এই বুড়ি,
তোর সাহস তো কম না, তুই আমাকে আর আমার বোনকে খোঁটা দিচ্ছিস। হ্যাঁ বোমা এরকম করো কিসের জন্য? সব সময় যদি এত মার মুখে থাকো, মনে হয় কি আমি এই বাড়ি পরে আইছি, তুমি আগে আইছো। এই যে সেদিন কত বড় একটা গহনা কিনে নিয়ে আসলে সোনার, আমি কি কিছু কইছি? আমি বুঝিনি। আমার সাওয়ালের টাকা আমার সাওয়াল কামাই করে, সে টাকা আমাকে দিতে তোমার বাদে কোনে? আমি তো এটাই বুঝিনি। বোনের পিছনে হাজার হাজার টাকা খরচ করো, বোনেকে এই জায়গায় ভালো কলেজে ভর্তি করলে, আমি কাউকে কিছু কইছি? কিচ্ছু তো কইনি। তাহলে আমার পিছনে দিতে তোমার এত বাধে কে? সামান্য কয়েক হাজার টাকা দিলেই তো আমি ডাক্তারটা দেখাতে পারি। আমার মাথার যন্ত্রণা দিন দিন বাইরেই চলেছে। আমার মাথার হাড়টা মনে হয় ক্ষয় হয়ে গেছে। তোর মাজার হাড় ক্ষয় হয়ে গেছে না? তোর মাজার চিকিৎসা করতে হবে। দাদা, তোর মাজার চিকিৎসা আমি করতেছি। আম্মা, আম্মা উঠুন আম্মা। আম্মা, এই নিন। সোহেল, তুমি হঠাৎ করে দেশে? সেটা পরে বলতেছি, কিন্তু তার আগে বলো মা কিভাবে পড়ে গেল আর এই অবস্থা কেন? আরে আমি মাকে কতবার নিষেধ করলাম, মা আপনার এক বালতি পানি নিয়ে যাওয়ার দরকার নেই। আমার কথা শুনলো না, স্লিপ কেটে পড়ে গেছে। ও আল্লাহ, আমার মা। মাথাটা মনে হয় ভেঙে গেছে। এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, চলো। সাবধানে। এখন আমি কি করব? ওকে কিভাবে বোঝাবো আমার কি করে এই দশা হলো? না না, গিয়ে দেখি। আপু, আমার তো খুব ভয় লাগছে। দুলা হয়তো চলে আসছে, ওই বুড়িটা যদি সব কিছু বলে দেয় তাহলে কি হবে? আরে তুই চুপ থাক, ওই বুড়ি এসব কিছুই বলবে না। বুড়িকে এমন দেওয়া দিছি না, ও যদি নিজের জানের চুল পরিমাণ ভয় পায় তাহলে তোর ভাইয়াকে এসব কথা বলবে না। তারপরেও আপু, বলছিলাম কি, তাহলে আমি বাড়ি চলে যাই, কয়েকদিনের জন্য ঘুরে আসি। এই তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমাকে বিপদে একা রেখে এখন তুমি বাড়িতে চলে যাবে, তাই না? খবরদার, তুই কোথাও যাবি না। তোকে আমি এখানে রাখবো জন্য তোকে আমি এখানকার কলেজে ভর্তি করে দিলাম, আর তুই কি করবি? এখন বাড়িতে চলে যাবি? না, তুই এখানেই থাকবি। আর শোন, তুই এত ভয় পাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, আমি তোর বোন না? আমার উপর তোর বিশ্বাস নাই? আমার উপর বিশ্বাস রাখ, তোর দুলাভাই কিচ্ছু টের পাবে না। আর শোন, তোর দুলাভাই তো হাসপাতালে রয়েছে, চল হাসপাতালে গিয়ে একটু ঘুরে আসি। আপু ঠিক আছে, তা যাব, কিন্তু আমার বিশ্বাস তোর ওই শয়তান শাশুড়ি এতক্ষণে মনে হয় সব কিছু বলে দিছে। দেখগা, যদিও এসব কথা তোর ভাইয়াকে বলে না, তাহলে তো আমি ওকে ওই হাসপাতালের মর্গেই রেখে আসবো, ওকে আর বাড়িতে আনবো না। এসব কথা এখন বাদ দে, চল যাই। ও, তুমি চলে আসলে হাসপাতাল থেকে? আচ্ছা, মা এখন কেমন আছে? তোমার টেনশন করার দরকার নাই, মা এখন অনেকটাই সুস্থ। আচ্ছা যাই হোক, আমি তো হসপিটাল থেকে চলে আসলাম। মার জন্য নরম করে ভাত রান্না করবা, আর একটা কম্বল আর একটা বালিশ দিবা, এগুলো সব কিছু রেডি করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলো তো, মা কিভাবে পড়ে গেল আর এরকম আঘাত পাইলো? আর বলো না গো, আমি মাকে অনেক বুঝিয়েছি, অনেক বলি যে মা আপনার ভারী কোনো কাজ করতে হবে না। কে শোনে কার কথা? বয়স হয়েছে তো একটু কাজ করতে চায়। আমি তখন বারণ করছিলাম মাকে যে মা আপনি এত ভরা বালতি নিয়ে যাওয়ার দরকার নেই। আমার কথা না শুনে আগে আগে যাইতে যাইতে স্লিপ কেটে পড়ে গেল। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি। তাহলে তুমি এক কাজ করো, রান্না করো আর ওইগুলো গুছিয়ে দাও। আমি না ক্লান্ত, আমি একটু রেস্ট নেই, আর তুমি এগুলো রেডি করে আমাকে দাও, আমি আবার হসপিটালে যাব। আচ্ছা ঠিক আছে, চলো আমিও রান্নাটা সেরে ফেলি। চলো। হ্যাঁ আব্বু, হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আর কি করে থাকি বলো? আব্বু যা শুরু করছে, মানে নিজেও তো মানে তার শাশুড়িকে নির্যাতন করছে, আবার আমাকে দিয়েও করাচ্ছে। এটা কি আপু ঠিক করতেছে বলো? তুমি একটু আপুকে বুঝাই বলো, বুঝছো?
এটা করা ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আপু একটু বেশি বাড়াবাড়ি করছে। কি অবস্থা তিশা, কি করতেছো? এই তো ভাইয়া বসে আছি। আপনার কি খবর? আর বলো না, মাত্রই তো হসপিটাল থেকে আসলাম। মায়ের মা এখন কেমন আছে? আছে মোটামুটি, একটু আগে চাইতে একটু ভালো। ও আচ্ছা। শোনো, আমি তো হসপিটাল থেকে আসলাম, তোমার আপুকে বলছি যে আমার জন্য নরম করে ভাত রান্না করে দেওয়ার জন্য আর একটা কম্বল আর 2টা বালিশ লাগবে। ওগুলো রেডি করে দিলে আমি আবার তো সন্ধ্যার পরে যাব। ও আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তো আপনি তো জার্নি করে আসলেন, বসেন, আমি আপনার গোসলের পানিটা তুলে দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই বসেন তাহলে। আরে তুই এত চিন্তা করতেছিস কেন? আমার দুলাভাই তাকে প্রবাসে, তার কি টাকার কোনো অভাব আছে নাকি? আরে না না, আমি তোকে দেবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি টাকা তোকে পাঠিয়ে দেব। হ্যাঁ তারপর বল। আরে না, কি অবস্থা শালিকা? এই তো দুলা ভাই, আপনার কি খবর? এই তো আছি, বুঝতেই তো পারতেছো, প্রবাস থেকে আসলাম, মাটা অসুস্থ, কেমনে ভালো থাকি বলো? আরে দুলা ভাই কোনো চিন্তা করেন না, অসুস্থ হয়ে গেছে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে মায়ের মা। হ্যাঁ, আমার মার জন্য দোয়া করো। আচ্ছা তিশা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলেন দুলা ভাই। আচ্ছা, তোমার বোন আখি আমার মা কি সত্যি সেবা যত্ন করে, আদর যত্ন করে, ঠিক মতো খাইতে দেয়? এটা আপনি কি বলছেন? আপু আদর যত্ন করে না মানে? আরে দুলা ভাই, বাসায় তো আম্মু যদি বলে যে একটু আখি পানি নিয়ে আয় তো, ও বাবা, সে তো বলে নিজে ঢেলে খাও। আর আপনার আম্মার কথা বলছেন? আপু তো আন্টিকে অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে, তাছাড়া আর কি। ও আচ্ছা। আচ্ছা দুলা ভাই, হঠাৎ করে এই কথা বললেন? না সেরকম কিছু নেই, এমনি আমার কাছে ওরকম মনে হলো তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা যাই হোক, তুমি এখানে দাঁড়িয়ে কেন, চলো আমরা ভিতরে যাই। দুলা ভাই আপনি যান, আমি ফোনে কথা বলেই আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, যান আপনি। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলবো। কি ব্যাপার সোহেল ভাই, এত জরুরি ফোন দিলে কথা বলবা, কি কথা দেখি বলো তো দেখি। ভাই কথাটা আপনাকে যে কিভাবে বলি, আমি যখন প্রবাসে ছিলাম আপনি ফোন করে আমাকে বলছিলেন আমার পরিবারে এই সমস্যাগুলো, কিন্তু তখন তো আমি বিশ্বাস করি নাই। জানেন ভাই, আমি প্রবাস থেকে বাড়িতে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে দেখি আমার মা পড়ে আছে, আমি তাকে তুলে হসপিটালে নিয়ে গেলাম। কিন্তু ডাক্তার যে কথাগুলো বললো তাতে তো আমার মাথা খারাপ হয়ে গেল, আমার মাথা নষ্ট হয়ে গেল। ডাক্তার আমাকে বলছে আমার মার হাড় ভেঙে গেছে, সেটা পড়ে যায় নয়, সেটা অনেক আঘাত করা হয়েছে। শুধু তাই নয়, আমার মায়ের গায়ে অনেক নির্যাতনের চিহ্ন আছে। সোহেল ভাই, তোমাকে একটা কথা বলি, মানুষগুলো না বড়ই বিচিত্র, বুঝছো? তোমাকে আমি এখনো কিছু বলতে পারতেছি না, কারণ তোমার মায়ের কাছে আমি দায়বদ্ধ, ওয়াদা করছি। হয়তো যদি কখনো সময় হয়, সেই পরিবেশ পরিস্থিতি আসে, তাহলে তোমাকে খুলে বলবো। তবে আসলে তোমার মার উপরে যে খুব নির্যাতন হয়, তোমার মাকে দেখাশোনা করা হয় না, সেটা তোমাকে আমি বলছিলাম বিশ্বাস করো। তো যাক, এখন তো বিশ্বাস করলাম। হ্যাঁ, আমি বিশ্বাস করলাম আমার মাকে নির্যাতন করে, কিন্তু নির্যাতনটা করে কি সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আমার বউ আমাকে যে সুন্দর করে বলে বা যে কথাগুলো বলে, তাতে তো আমার মনে হয় না আমার বউ আমার মাকে নির্যাতন করে। আমার শালিকাও তো অনেক সুন্দর, সেও তো আমার সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে আমার মাকে নির্যাতনটা করলো কে? একটা কথা বলেছ, তুমি অনেক বোকা, বুঝছো? তোমার বউ যেটা বলছে তুমি সেটাই বিশ্বাস করছো। যাক, যখন দেশে আসছো তো ভালো করে খোঁজ খবর নাও, আসল কাহিনী কি সব বেরিয়ে আসবে। যাও, তোমার মাকে একটু দেখাশোনা ঠিক মতো করো, ঠিক আছে? আর বিকালবেলা আসো, পরে কথা বলবো না, ঠিক আছে? ঠিক আছে ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমাকে আমি কতবার করে বললাম যে রিক্সাটা বাড়ি পর্যন্ত নিয়ে আসে, কিন্তু তুমি কিছুতেই রাজি হলে না। বাজান রে, এই ভাঙা রাস্তা রিক্সা বাড়ি পর্যন্ত আনতে গেলে আমার মাজায় আরও লাগতে। আমি এমনিই ভালো আছে, আরামসে যাচ্ছি। চল বাজান। আচ্ছা মা, তারপরে সাবধানে যায় কিন্তু। ডাক্তার কি কয়েছে শুনিস নি? বেশি বেশি করে হাঁটা লাগবে। আমি যত হাঁটবো তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, বুঝছিস? আচ্ছা মা, তুমি বেশি বেশি করে হাঁটো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, সাবধানে কিন্তু। সাবধানেই তো, তুই থাকতে আমার কোনো চিন্তা আছে? তুই আমার কাছে থাকলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব না। এই বুড়ি, এই তুই কি ভেবেছিস ভাত নিয়ে এসে তোকে আমি নিজ হাতে খাওয়াই দেবো? এটা তুই কিভাবে ভাবলি? হ্যাঁ, আমি আমার জীবন থাকতে তোকে আমি সেবা যত্ন করবো? জীবনেও না। ধর ভাত নে আর নিজের হাতে একটু গেল, হ্যাঁ, দিলে আমাকে উদ্ধার কর। উফ, ভেবেছিলাম তোকে একবারে চিরজীবনের জন্য শেষ করে দেবো, কিন্তু না, তার পারলাম কোথায়। কি রে, কি হলো? গেল একটু পরেই তো বলা শুরু করবি, বৌমা আমাকে খেতে দাও। এইটা বলার আগেই তো খাবার এনে দিয়েছি। গেল। আম্মা, আম্মা খান না আম্মা, আমি খাওয়াই দেই। কখন থেকে বলছি আমি খাওয়াই দেই। কি আম্মা, এতক্ষণও তোমার খাওয়া শেষ হয় নাই? খাওয়া শেষ করবে কখন আর ওষুধ খাওয়া কখন? দেখো না, আমি আম্মাকে কখন থেকে বলছি আমি নিজে হাতে খাওয়াই দেই। আম্মা আমার কথাই শুনছে না, নিজে হাতে বলে খাবে। তুমি সাইড হও তো। মা, তুমি যদি ঠিক মতো না খাও আর ঠিক মতো ওষুধ না খেলে তুমি সুস্থ হবা কেমনে করে? তোমার বৌমা যেহেতু তোমাকে এত আদর করে খাওয়াই দিতে চাচ্ছে, তুমি খাচ্ছ না কেন? না বাবা, সমস্যা নেই, আমি একাই খেতে পারবো না। না মা, আমি খাওয়াই দিই। আচ্ছা শোনো না, তুমি এইমাত্র বাহির থেকে আসলা, যাও তুমি গিয়ে ফ্রেশ হও। আমি আম্মাকে ভাত খাওয়াই ওষুধ খাওয়াই দিচ্ছি। এখন আম্মার সঙ্গে বেশি কথা বলতে হবে না, আম্মার তো এখন ঘুমের সময়, আম্মা ঘুমাবে। যাও না। আমি খেতে পারবো না। আচ্ছা, মা যেহেতু বলতেছে, মা খায় শেষ করুক আর তুমি একটু পরে এসে ওষুধটা খাওয়াই দিও। চলো। আচ্ছা, ঠিক আছে। আম্মা খান। বাবা রে, তোর বইয়ের ছলা কলা এখনো তুই বুঝিস নি। তুই খুবই সহজ সরল রে বাবা, তুই কিচ্ছু বুঝিস না। না, একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না, কেমনে সম্ভব? সব কি হচ্ছে আমার সাথে? না, আমাকে এভাবে বসে থাকলে হবে না। আরে তুমি এখানে বসে আছো? আচ্ছা, তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ, আম্মা তো এখন আগের থেকে অনেকটা সুস্থ। শুধু আল্লাহর কাছে দোয়া করো আম্মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর কাছে তো এই দোয়াই করছি যে আমার মাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আরে তুমি একদম চিন্তা করো না, আম্মার জন্য আমি আছি না। আম্মাকে আমি এত সেবা যত্ন করব, দেখবে আম্মা 2 দিনের ভিতর সুস্থ হয়ে গেছে। আরে তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে, আর ডাক্তারও বলছে মেডিসিনের চাইতে তার সেবাই নাকি মূল ঔষধ। আচ্ছা যাই হোক, আমি তো ঢাকায় যাব, আমার ওই পাসপোর্টের একটু সমস্যা হয়েছে, ওই জায়গায় থেকে আসতে আমার 2 দিন সময় লাগবে। তুমি না এই 2 দিনে মাকে একটু সেবা যত্ন করো। ধুরু পাগল, এইভাবে বলছো কেন? মাকে আমি ছাড়া কে দেখবে বলো? তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে তোমার কাজে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, চলো কিছু খাইতে দিবা। চলো। তিশা, 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 মা, কি রে তিশা, কি হয়েছে? কি হয়েছে মানে? এই পুতুলির বাচ্চা আমার বংশ নিয়ে কথা বলছে। কি বললি তুই? ওরে এত বড়
বড় সাহস এদিকে আয় বোমা এই, এই, তোর এত বড় সাহস ওঠ, তুই আমার বংশ নিয়ে কথা বলিস লাঠিটা দে চলতে যা হ্যাঁ তোর এত বড় সাহস আমার কাছে দে তোর এত সাহস তুই আমার বোনকে খুঁটা মেরে কথা বলিস এই, তোর এত সাহস হয়েছে কিভাবে হ্যাঁ ছেলেকে দেখে পার পেয়ে গেছিস তাই না হ্যাঁ ছেলে আসছে তাই কি ভাবছিস যে তোকে আমি মাথায় করে রাখবো কোনোদিনও না তোকে আজকে আমি দিশা তুইও দে তুমি হ্যাঁ আমি। তুমি তুমি না ঢাকায় যাবে তুমি বাড়িতে কেন হ্যাঁ আমার ঢাকা থাকার কথা, কিন্তু আমি বাড়িতে কেন? আমি তোদের এই নাটকগুলো দেখার জন্য আমি নিজেও একটা নাটক করছি। আমি দেখতেছিলাম তোরা কত নিচে নামতে পারিস, আমার মাটাকে তোরা কত নির্যাতন করতে পারিস। আমাকে কত সুন্দর করে আমার মাকে তুই অনেক যত্ন করিস, অনেক সেবা করিস। আমি যখন প্রবাস থেকে আসলাম তখন তোরা বললি আমার মা পড়ে যে আঘাত পাইছে, আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু হসপিটালে ডাক্তার বলল তোরা নির্যাতন করে মেরে আমার মার হাড় ভেঙে দিছিস। না, আমার মা পড়ে দিয়ে হাড় ভাঙছে। আর কত মিথ্যা কথা বলবি? শুধু তাই না, তোদের ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি এত কষ্ট করছি। একদম প্রবাসী কত কষ্ট করে জানিস? এই যে মাস শেষে তোরা ফোন করে বলিস না, সোহেল আমার টাকা লাগবে, মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে, আমার হাত খরচের জন্য টাকা লাগবে, কিন্তু এই টাকাটা ইনকাম করতে একদম প্রবাসী কত কষ্ট করে। আরে প্রবাসীর টাকা না, প্রবাসীর প্রত্যেকটা টাকার সঙ্গে রক্তের ঘাম, রক্তের কণা লেগে থাকে। 18 ঘন্টা ডিউটি করার পরে নিজের রান্না করে খাইতে হয়, কিন্তু তোরা আমাদের এই কষ্ট বুঝবি না। আমি যখন ফোন করে বলতাম আখি আমার মা কোথায়, তুই তখন সুন্দর করে মিথ্যা কথা বলতি। আমার মা ঘুমাচ্ছে, আমার মা নামাজ পড়তেছে, আমার মা তো এখন অনেক সুখ। আমার মা পাশের বাড়ির শাশুর সঙ্গে কথা বলতে গেছে, বেড়াইতে গেছে, কিন্তু আমি বুঝতে পারি নাই আমার মার এত সুখ, এত সুখের জন্য সে ঠিক মতো খাবার পায়নি। শুধু তাই নয়, এবারে সমস্ত কাজ আমার মাকে দিয়ে করাইছিস। আর তুই বললি তো তোর একা একা ভালো লাগে না, তোর বোনকে এই বাড়িতে রাখতে চাস। আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। শুধু তাই নয়, তুই বললি এই এলাকার কলেজে ভর্তি করে দিবি, আমি তার সমস্ত খরচ দিলাম, কিন্তু দিন শেষে তোরা দুই বোন মিলে আমার মাকে নির্যাতন করলি। একজন প্রবাসী মানে এত কষ্ট কেন হবে? আমার তখনই সন্দেহ হয়েছিল, যেদিন আমার মায়ের সঙ্গে আমি ফোনে কথা বলি, আমার মায়ের কান্নার আওয়াজ আমার এই বুকটা ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি বুঝাইতে পারছিলাম না। আমার সেদিনই সন্দেহ ছিল আমার মা ভালো নেই, আমার মা অনেক কষ্টে আছে, কিন্তু সে কথাটা আমি বলতে পারিনি। আমি যখন প্রবাস থেকে বাড়িতে আসলাম তারপরে তোরা আমার সঙ্গে নাটক করলি, কিন্তু কেন? আমার অপরাধটা কি? একজন প্রবাসীর মা কেন এক মুঠো ভাতের জন্য কষ্ট করবে, এক মুঠো ভাতের জন্য চিৎকার করবে? আমার মায়ের কি অপরাধ, আমার কি অপরাধ? আমাদের অপরাধ একটাই, তুই যখন যা বলছিস আমি তাই শুনছি, যখন যা করতে বলছিস তাই করছি। আমাদের মর্তুজা ভাই আমাকে যখন ফোন করে বলছিল সোহেল তোমার মাকে নির্যাতন করে, আমি বিশ্বাস করছিলাম না, কারণ আমি তোর সঙ্গে কথা বলতাম, তোকে বিশ্বাস করতাম, কিন্তু আমি বুঝতে পারি নাই তুই আমার বিশ্বাসের এভাবে অমর্যাদা করবি। জানো তোকে এত কথা বলে লাভ নেই, তোরা কখনোই একজন প্রবাসীর কষ্ট বুঝবি না, একজন প্রবাসীর অসহায় মায়ের কষ্ট তোরা কখনোই বুঝবি না। তোর মতো মেয়ের সঙ্গে তো আমি সংসার করবো না। যা, এই মুহূর্তে তোরা দুই বোন এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর কোনোদিন জানো তোর এই মুখটা আমি না দেখি, তোর ছায়া যেন এই বাড়িতে না পড়ে। হ্যাঁ, এবার থেকে বেরো। শোনো না, আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। তোর ভুল হয়ে গেছে, তুই যদি ভুল করতি আমি তোকে ক্ষমা করে দিতাম, তুই তো ভুল করিস নাই, তুই করছিস অপরাধ, আর এই অপরাধের কোনো ক্ষমা নেই। তুই আমার মাকে নির্যাতন করছিস না, নির্যাতন আমরা চলে যাচ্ছি, আর মেরো না, চল। ভিতরে